নমস্কার, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ। আজকের ভিডিওতে থাকবে ইস্ট বেঙ্গলের নাচো তার চোট কতটা গুরুতর, তার পরিবর্তে কি ইস্ট বেঙ্গল অন্য কোনো প্লেয়ার নিয়ে আসবে, ইস্ট বেঙ্গল কি বড় ভুল করে ফেলেছে, পাশাপাশি রবসন রবিনো তিনি যাচ্ছেন কোন দলে, তিনি কি মোহনবাগানেই থাকবেন, এই সমস্ত বিষয় নিয়ে থাকবে আমার আজকের এই ভিডিও। তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। শুরুতেই বলবো যে রবসন রবিনোর কথা। রবসন রবিনোকে মোহনবাগান ছেড়ে দিতে চায় এবং মোহনবাগানের সঙ্গে তার যাতে বোঝাপড়াটা ঠিকঠাক হয়, কারণ যদিও তার 1 বছরের চুক্তি এখনো পর্যন্ত রয়েছে মোহনবাগানে, স্টিল মোহনবাগান তার বিকল্প খুঁজছে। স্ট্রাইকার তারা নিতে চায়, জেনুইন স্ট্রাইকার, জেমি ম্যাকলারেনের মতন এমন কাউকে তারা খুঁজছে। সেই কারণেই তারা রবসনকে ছেড়ে দিতে চাইছে, কারণ রবসন সেভাবে ফিট করছে না তাদের টিমে। যদিও তার পারফরমেন্স যেমন বিরাট কিছু নয়, আবার খুব খারাপও নয় মোহনবাগান জার্সিতে। তো এহানো রবসনকে নিতে আগ্রহ প্রকাশ করেছে আইএসএল এর দু একটি ক্লাব, যার মধ্যে অন্যতম হচ্ছে মুম্বাই সিটি এফসি। রবসন কি মুম্বাই সিটি এফসিতে যাবে? মানালো মার্কুয়েস তিনি চাইছেন যে রবসন রবিনোকে তার টিমে নিতে, কারণ তিনি এই ধরনের প্লেয়ার চান যারা উইং থেকে আক্রমণ করে বা তাকে স্ট্রাইকার হিসেবেও খেলানো যেতে পারে এমন একজনকে তারা চাইছেন। সেই কারণে তারা রবসনকে চাইছেন। এখন সেটা কিভাবে ডিলটা হবে মোহনবাগানের সঙ্গে, সেটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে রয়েছে, যে রবসন তিনি নিজেকেই মোহনবাগানের থেকে মুক্ত করে নেবেন যেমনটা ছাংতে করেছিলেন, নাকি এখানে লোন ডিলে পাঠাবে মোহনবাগান মুম্বাই সিটি এফসিতে রবসনকে। সে সমস্ত বিষয়ের জন্য এখনো আটকে আছে বিষয়টি। এছাড়া রবসনকে অস্কারও ডেকেছেন, যেখানে কেভিন সিবে জয়েন করে গেছে অলরেডি। এখন রবসন রবিনো তিনি ঠিক কি করবেন বা মোহনবাগান তাকে নিয়ে ঠিক কি করবে, মোহনবাগানের মাথা ব্যথা হয়ে গেছে রবসন রবিনো, তাকে ফেলতেও পারছে না, ছাড়তেও পারছে না। ইস্ট বেঙ্গলকে কার্যত শিক্ষা দিতে গিয়ে তারা রবসনকে নিয়ে এসেছিল, কারণ বসুন্ধরা কিংস থেকে মিগুয়েলকে নিয়ে এসেছিল সে বছর ইস্ট বেঙ্গল, এবং রবসন রবিনো আসবে আসবে করছিল, সেখান থেকে কার্যত ছিনিয়ে নিয়ে চলে যায় মোহনবাগান। কিন্তু নিয়ে গিয়ে তাদের যে খুব বেশি লাভ হয়নি সেটা হারে হারে টের পেয়েছিল, সে কারণে তারা এখন তাকে ছেড়ে দিতে চাইছে। ওগরাতেও পাচ্ছে না, গিলতেও পাচ্ছে না, তো ফলত তারা রবসনকে ছেড়ে দেবেই মনস্থির করে ফেলেছে। যদি স্ট্রাইকার কোনোভাবে না পায় তাহলে থাকবে, আদারওয়াইজ তাকে ছেড়ে দেবে। কিন্তু থাকলেও সে কিভাবে থাকবে সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় এই জায়গাতে। যাই হোক, মোহনবাগান কি করবে সেটা জানলে পরবর্তীতে আপনাদেরকে আপডেট দেবো অতি অবশ্যই। আর একটা ছোট খবর দিয়ে দিই যে ইস্ট বেঙ্গলে কলকাতা লিগের ম্যাচ ছিল 10ই অগস্ট, একটা ম্যাচ ছিল এই ভবানীপুরের সঙ্গে, কিন্তু সেই ম্যাচটা হচ্ছে না, মানে সোমবারের ম্যাচটা হচ্ছে না, হবে 14ই অগস্ট সেই ম্যাচটা হবে। এবং ভবানীপুরের বিরুদ্ধে সেই ম্যাচটা যেমন টাইমিং ছিল সেই সময়ই হবে। তো এটা একটা ছোট খবর দেওয়ার ছিল। আর একটা বিষয় যে ইস্ট বেঙ্গলে এই যে নাচো মনসালভেকে নিয়ে আসা হয়েছে, কোথাও গিয়ে কি সেও আগামী দিনে ইস্ট বেঙ্গলে বোঝা হতে চলেছে? ইস্ট বেঙ্গল কি তাকে নিয়ে এসে মস্ত বড় ভুল করলো? তার বিকল্প কি এখন থেকেই খোঁজা উচিত? এই ধরনের প্রচুর প্রশ্ন উঠছে। প্রশ্ন ওঠাটা স্বাভাবিকও, আমি মনে করি স্বাভাবিক। দেখুন, নাচো মনসালভে তার কোয়ালিটি নিয়ে প্রশ্ন থাকার কথা নয়, অন্তত যেটুকু তার ঝলক দেখা গিয়েছে তাতে কিন্তু বেটার মনে হয়েছে। বাট তার এই যে চোট প্রবণতা, প্রথম ম্যাচ খেললো, চোট পেলো, খেলবে কি খেলবে না, খেলবে কি খেলবে না, একটা উদ্বেগের মধ্যে কাটছিল। তারপর জানা গেল যে না, তার এমন কিছু হয়নি, সেকেন্ড ম্যাচ খেললো, এবার সেকেন্ড ম্যাচ খেলার পরে তার চোট পেলো। দেখুন, এটা মানছি যে ফুটবল খেললে চোট লাগাটা খুবই স্বাভাবিক। অন্যরা বাঁচিয়ে নিতে পারছে, সে হয়তো বাঁচাতে পারছে না, চোট লেগে যাচ্ছে, এটা খুব অস্বাভাবিক কিছু নয়। আর ডিফেন্ডারদের চোট লাগবেই, ডিফেন্ডার বা স্ট্রাইকারদের ভীষণভাবে চোটগ্রস্ত হন তারা। তো সেখান থেকে নিজেকে বাঁচিয়ে রাখাটাও একটা স্কিল, এটাও তাদেরকে শিখতে হয়। তো নাচো মনসালভে তার হাঁটু ফোলা রয়েছে, তার চোট কতটা গুরুতর সেটা আজকে হয়তো জানা যাবে। যদি দেখা যায় যে সেটা সত্যিই খুবই গুরুতর, তাহলে ধরে রাখুন তাকে এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর যে প্রিলিমিনারি রাউন্ডের যে ম্যাচটা, সেটা খেলতে পারবে না সে, আল আরাবির বিরুদ্ধে সে খেলতে পারবে না। সেক্ষেত্রে চিন্তা ডিফেন্স নিয়ে হবেই হাবাসের, কারণ একজন বিদেশি একজন স্বদেশি অর্থাৎ আনোয়ার আলীর সঙ্গে নাচো মনসালভের একটা জুটি তৈরি করার চেষ্টা তিনি করছিলেন, সেটা কোথাও গিয়ে ধাক্কা খাবে সেই প্ল্যানিং এ। তবে তার বিকল্প অস্কার ভেবে রেখেছেন নিশ্চয়ই। সন্দীপ মান্ডি রয়েছেন, নরেন্দ্র গেহলট রয়েছেন,
তো অস্কারের এটা চিন্তা এবং সেখান থেকে অস্কারকে উদ্ধার পেতেই হবে। আমার তো মনে হয় কেউ কেউ বলছেন যে এই নাচো মনসালভেকে নিয়ে এসে বড় ভুল হয়ে গেছে, এমন একটা চোটপ্রবণ ফুটবলারকে কেভিন সিবিলেকে ছাড়াটা খুব বড় ভুল হয়েছে। আমিও এটা মনে করি যে কেভিন সিবিলের মতন প্লেয়ারকে ছেড়ে দেওয়াটা ইস্ট বেঙ্গলের সবচেয়ে বড় ভুল হয়েছে। যদি লাস্ট চ্যাম্পিয়ন টিমের মধ্যে কাউকে রাখতেই হতো, যেমন রশিদকে রাখা হয়েছে, সবাইকে রাখা যেতেই পারতো, যেমন ইউসুফ ইজাজারিকে রাখা যেতে পারতো, তেমনই কেভিনকেও রাখা যেতে পারতো। যারা এটা বলছেনও যে কেভিনকে রাখা যেতে পারতো, না হলে তাকে ছেড়ে দেওয়াটা মস্ত বড় ভুল, তাদেরকে আমিও একটু মনে করিয়ে দিতে চাইবো। আমারও মনে হচ্ছে যে কেভিনকে ছেড়ে দেওয়াটা ঠিক হয়নি। তবে এটাও ঠিক যে কেভিন, ভাবুন তো, আইএসএল এর এই লাস্ট আইএসএল সেশনের 5 থেকে 6টা ম্যাচ কিন্তু কেভিনও মাঠের বাইরে ছিল চোটের জন্য। তখন কিন্তু অস্কার ব্রুজো তিনি আনোয়ার আলীর সঙ্গে জিকসন সিংকে খেলিয়েছিলেন। তা কেভিনের কি চোট লাগেনি? সে কি মাঠের বাইরে ছিল না? 5টা থেকে 6টা 7টা ম্যাচ, 13টা ম্যাচের মধ্যে যদি 6টা ম্যাচ বাইরে থাকে, তাহলে সে 7টা ম্যাচ খেলেছে। ফলত কেভিনকে নিয়ে যারা লাফালাফি করছেন, আমি বলবো লাফালাফি করার যুক্তি আছে। আবার এটা তারা ভুলে যাচ্ছেন যে কেভিনেরও চোট লেগেছিল, সেও মাঠের বাইরে ছিল অনেকগুলো ম্যাচ। তো প্লেয়ারের চোট লাগবেই, আর চোট লাগা মানেই যে তাকে সিলেকশনটা ভুল হয়ে গেছে, এটা ভাববাও ঠিক নয়। এই ভাবনাটার থেকেও আমার মনে হয় বেরিয়ে আসার সময় এসছে। আমরা যারা ফুটবল একটু আধটু বুঝি, তাদেরকে এটা বুঝতে হবে যে খেলতে নামলে যে কারো চোট লাগতে পারে। এই যে ইফিয়ং আসছে না, তার দেশে একটা প্রবলেম হয়েছে, ইয়েলো ফিভার হয়েছে, তার ভিসা নিয়ে একটা সমস্যা তৈরি হচ্ছে। আচ্ছা, যদি আসতো সে সময়, তারপর যদি একটা ম্যাচ খেলতে গিয়ে চোট লেগে যেত, খেলতে পারতো না, তখন কি বলতেন? যে প্লেয়ারটাকে নিয়ে আসা ভুল হয়েছে। এভাবে তো হয় না। খেলার মধ্যে যে কোনো দিন যে কারো চোট লেগে যেতে পারে, তার মানেই তার সিলেকশনটা ভুল এমনটা তো নয়, তার নির্বাচনটা ভুল এমনটা তো নয়। তবে হ্যাঁ, একটা ধাক্কা হবে, আর সেই ধাক্কা কাটিয়ে ওঠার জন্য বিকল্প ফুটবলার তো নিয়েছে, প্রচুর ফুটবলার নিয়েছে, ইয়াং ট্যালেন্টেড ফুটবলারদের নিয়েছেন অস্কার ব্রুজো। তো হি শুড থিঙ্ক যে তার বিকল্প কাকে করবেন, কিভাবে খেলাবেন, এবং ম্যাচটা জিততে হবে। এটা ভাবনা কোচ তার নিজের পছন্দ মতো প্লেয়ার নিয়ে এসছে। এটাও তো ঠিক যে 6জনের বেশি বিদেশি নেওয়া যাবে না। 6জনকেও এখনো পর্যন্ত নিতে পারিনি, 5জনকে নিয়েছে, একজন আসেনি, হাতে রইল 4, তার মধ্যে একজনের চোট। তো এই অবস্থায় দাঁড়িয়ে এই যা টিম পেয়েছেন অস্কার হাবাস, তাদেরকে নিয়ে খেলতে হবে, কিছু করার নেই। সেটা নিয়ে ভাবনা চিন্তা করতে হবে, রণকৌশল সাজাতে হবে যে কিভাবে ম্যাচ জেতা যায়। আর হাবাস যখন এটুকু জানবেন যে ঘর গুছিয়ে তিনি অ্যাটাকে যাবেন, এবং এই আল আরাবির যে টিমটা, সেই টিমের সঙ্গে খেলতে গিয়ে প্ল্যানিং হাবাস নিঃসন্দেহে করছেন, বরং তারা প্র্যাকটিস ম্যাচ পেয়ে গিয়েছেন এতগুলো, দুটো প্র্যাকটিস ম্যাচ পেয়েছে, ভালো প্র্যাকটিস হয়েছে। লাস্ট দুটো ম্যাচে তারা 8-5-13 মানে 13টা গোল করেছে, প্রায় সবাই গোল পাচ্ছে, ভালো পাস দিচ্ছেন দানি রামিরেজ। তো সেগুলো নিয়ে আমার মনে হয় আলোচনা হওয়া উচিত। নেগেটিভ বিষয় নিয়ে যত বেশি ভাববেন, তত বেশি নেগেটিভের দিকে যাবেন। সো পজিটিভ দিক অনেক আছে। দানি রামিরেজের পাসটা ভাবুন তো, যেটা বিষ্ণুকে দিয়েছিল, ডিফেন্স যেটা পাস, বিষ্ণু গোলটা করতে পারলো না ঠিকই, কিন্তু সেই পাসটা তো জেনুইন গোল হওয়ার মতন। তো নাচও উঠে উঠে চলে আসছিল। তো এই জায়গাগুলোতে ভাবতে হবে। তো আমরা দেখি, বরং অপেক্ষা করি যে তার চোট কতটা গুরুতর। আজকে 9 তারিখ, তার যদি চোট তেমন গুরুতর না হয়, যদি বেটার মনে হয়, আজকে প্র্যাকটিসে বোঝা যাবে যে সে কেমন অবস্থায় রয়েছে। যদি ভালো না মনে হয়, তাকে খেলাবেন না। আর দেখুন, এই ম্যাচটা ইস্ট বেঙ্গলকে জিতলে ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন্স লিগ 2 খেলবে, এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 খেলবে, না হলে চ্যালেঞ্জার লিগ খেলবে, যেটা বরং ভারতীয় দলগুলোর যে মান, ক্লাবগুলোর, তার সাথে মানানসই। চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারলে তো ভালো, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ 2-তে ভারতীয় ক্লাবের ভালো পারফরমেন্স নেই, বরং চ্যালেঞ্জ লিগে অনেক ভালো পারফরমেন্স ইস্ট বেঙ্গলেরই রয়েছে। ইস্ট বেঙ্গল ভালো খেলবে তেমন হলে। তো দেখা যাক, সেই পর্যন্ত অপেক্ষা করি আমরা। এমন তো নয় যে এই ম্যাচটা যদি আমরা হেরে যাই বা জিততে না পারি, আমরা বেরিয়ে চলে যাবো, আর খেলতেই পারবো না। খেলতে তো পারবো। গতবারও যখন আমরা খেললাম, লাস্ট যেবার এএফসি খেললাম, সেবারে এএফসি তে তুলেছিল এক কোচ, খেললো অন্য কোচের আন্ডারে। ভাবুন, কার্লোস কুয়াদ্রা, তিনি ওই সুপার কাপ জয় করে তিনি তুললেন, তারপর তিনি বেরিয়ে চলে গেলেন, অস্কার ব্রুজো এলেন, অস্কার কোচের দায়িত্ব নিলেন এবং ভালো ফলাফলই তো করেছিলেন। তো দেখতে হবে, অপেক্ষা করতে হবে, টিমটা ভালো করবে এই আশা রাখি।
আপনারা যান, প্রত্যেকে মাঠে যান, খেলা দেখুন, প্রিয় দলকে সমর্থন করুন। টিকিটের দাম খুব বেশি নয়, টিকিট দেওয়া হচ্ছে, অনলাইন অফলাইন টিকিট দেওয়া হচ্ছে। সো সাপোর্ট করুন দলকে। দল তো মানে ছন্দেই রয়েছে, এমন নয় যে দল একেবারে ছন্দ হারিয়ে ফেলেছে। ডুরান্ড কাপে কোয়ার্টার ফাইনালে দল পৌঁছে গেছে, কোয়ার্টার ফাইনালে কার বিরুদ্ধে খেলবে সেটা এখনো ঠিক হয়নি, ভালোই খেলবে। তো আমরা বরং দলকে সাপোর্ট করি, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় কাম্য। ষষ্ঠ বিদেশি নিয়ে এখন কোনো আপডেট নেই, ইফিয়ং নিয়েও এখনো পর্যন্ত কোনো আপডেট নেই। সোম মঙ্গলবার চলে আসলেও আসতে পারে, মানে সোমবার কালকে, মঙ্গল বুধবার চলে আসলেও আসতে পারে। তবে আমার যতদূর মনে হয় সে যদি আসেও তাকে থেকে নামিয়ে দেবে, এমনটা হওয়ার চান্স নেই। মানে এএফসির এই কোয়ালিফাইং রাউন্ডের ম্যাচটাতে ইফিয়ংকে ছাড়া খেলতে হবে, এটা ধরে নিন। এই জেসিনটিকে ডেভিড হামারদের উপরেই ভরসা রেখে খেলতে হবে, তাতে যা হয় হবে, সেটাই হচ্ছে মূল ব্যাপার। এখন পরবর্তীতে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল যদি ইস্ট বেঙ্গল যাদের বিরুদ্ধে খেলবে তখন যদি খেলতে পারে ইফিয়ং তো ভালো, তার মধ্যে যদি চলে আসতে পারে। আর আইএসএল তো পড়ে রইল এখনো পর্যন্ত, এখনো অনেক খেলা বাকি রয়েছে। চ্যানেলস লিগ হোক বা চ্যাম্পিয়ন্স লিগ যাই হোক, তার ম্যাচগুলো রয়েছে। তো ইফিয়ং এর সার্ভিস ইস্ট বেঙ্গল পাবে, এতটা মানে তিতিবিরক্ত হয়ে যাওয়ার মতন পরিস্থিতি কিন্তু তৈরি হয়নি। সো প্লিজ স্টে কুল অ্যান্ড কাম অ্যান্ড ওয়েট ফর দ্য গুড রেজাল্ট, এটাই বলবো। তো যাই হোক, এটাই বলার ছিল। আর একটা বিষয় যে রঞ্জিত বাজাজ তিনি অপোজ করেছিলেন, এবার ভিভিয়ানও অপোজ করলেন, একসাথে কাজ করতে চাইছিলেন না। তারপর আবার রঞ্জিত বাজাজ তিনি জানালেন যে কেউ যখন করতে চাইবে না তাহলে আমি করব আন্ডার-15 এই ওয়ার্ল্ড কাপ টিমটার কোচিং। তো এআইএফএফ তাকেই দায়িত্ব দিয়ে দেওয়া হচ্ছে এবং তার ওই সেন্টার থেকে, মিনার্ভা একাডেমি থেকে কিন্তু একজন কাউকে কোচ করা হবে, এই লাইসেন্সধারী, এমনটা অন্তত সূত্র মারফত এই আপডেট পাচ্ছি। আর একটা বিষয় যে আইএসএল এর মানে ব্রডকাস্টিং পার্টনার কে হবে সেটাও কিন্তু অতি দ্রুত জানা যাবে। জি তারা কিন্তু এগিয়ে রয়েছে, আর সম্ভবত, আমি এখনো কনফার্ম নই, তবু অনেকে জানতে চাইবেন বা চান, আমি বলেই আমি জানিয়ে রাখছি, সম্ভবত এএফসির এই কোয়ালিফাইং রাউন্ডের ম্যাচটা আপনারা ফ্যান কোডে দেখতে পারবেন। তো ফ্যান কোডে আপনাকে পয়সা দিয়ে দেখতে হবে নাকি ফ্রি অফ কস্টে দেখতে হবে সেটা জানলে আমি পরবর্তী কোনো ভিডিওতে জানিয়ে দেবো। খুব সম্ভবত ফ্রিতে দেখতে পারবেন বলে জানতে পারছি সূত্র মারফত। যদি তাও না হয়, মিনিমাম হয়তো 19 টাকা থেকে 25 টাকা এরকম হতে পারে। তো অন্তত মেন্টাল একটা প্রিপারেশন রাখুন, এখনো 2-3 দিন তো বাকি আছে, তার মধ্যে আশা করি ডেফিনিট একটা খবর পেয়ে যাবো, তো আপনাদের জানাতে পারবো। তো আরেকটা বিষয় যে ভারতীয় দল তারা কিন্তু ব্রাজিলের বিরুদ্ধেও যেমন খেলবে, পাশাপাশি আসিয়ান কাপও খেলবে, তেমনটা ঠিক হয়ে গেছে। দুটো টিম তৈরি হবে এবং ফিফারও গ্রিন সিগন্যাল পাওয়া গেছে। এখন এই দুটো টিম কিভাবে তৈরি হবে, কারা কারা থাকবে, সেটা মাথা ব্যথা হচ্ছে খালেদ জামিলের, তিনি কিভাবে কি করবেন সেটা তার ব্যাপার। তো দেখা যাক এআইএফএফ কি করে। আশা করা যায় যে প্রচুর প্রতিশ্রুতিমান ফুটবলার সুযোগ পাবেন এর ফলে, দুটো দিকে যেহেতু খেলা। তো লেটস সি কি হয়। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, মেম্বারশিপ নিতে পারেন। থ্যাংক ইউ।